আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। চন্ডিকা হাথুরা সিংকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে অনেক নেতিবাচক কথা হয় এবং সেটা ওয়েল জাস্টিফাইড, কারণ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার একটা দূরত্বের জায়গা আছে, সেটা আগে থেকেই ছিল। তামিম ইকবাল ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একটা জায়গা অবশ্যই পজিটিভ আছে এবং পজিটিভ কথাগুলো আমাদের বলা উচিত নেগেটিভ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসাইনকে চন্ডিকা হাথুরা সিংহে ক্যারি করেছেন। এই ব্যাপারটায় এক নম্বর ক্রেডিটটা আপনাকে দিতে হবে চন্ডিকা হাথুরা সিংহেকে, কারণ রিশাদ অনেকদিন ধরেই বাংলাদেশ ন্যাশনাল টিমের সার্কিটে ছিল অ্যাজ আ নেট বোলার হিসেবে। রিশাদ সার্কিটে ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি ইনভেস্ট করেছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি ম্যাচ পেতেন না, ডোমেস্টিক লিগে তার ম্যাচ খেলা হতো না, এনসিএলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছে। তবে রিশাদ খুব কনফিউজ ছিল, এক একবার এক এক অ্যাকশনে বোলিং করতো, এক একবার এক এক রকমভাবে বোলিং করতো, কোনো কিছুই হয়ে উঠতো না। চন্ডিকা হাথুরা সিংহে পুনরায় আসার পর রিশাদকে একদম ফিক্সড ন্যাশনাল টিমের সঙ্গে রেখে দিয়েছে, তাকে ওইভাবে দেখভাল করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এমন একটা সময় রিশাদকে ন্যাশনাল টিমে চন্ডিকা হাথুরা সিংহে ডেবিউ করিয়ে দিয়েছিল এগেনস্ট আয়ারল্যান্ড। আমি ওই পার্টিকুলার ম্যাচটাতে প্রি ম্যাচ শো করছিলাম এবং খুব অবাক হয়ে গিয়েছিলাম যে রিশাদকে চন্ডিকা হাথুরা সিংহে ডেবিউ করিয়ে দিচ্ছেন। হাথুরা সিংহের মধ্যে এই পাগলামির জায়গাটা আছে। এর আগে জুবায়ের লিখনকে তিনি করিয়েছিলেন, তখন রিশাদ কিন্তু খুব বেশি প্রিপেয়ার ছিল না। এটা টু বি ভেরি অনেস্ট, রিশাদ তখন প্রিপেয়ার ছিল না, কিন্তু চন্ডিকা হাথুরা সিংহে তাকে দলের সঙ্গে রেখেছেন। এবং রিশাদ এখন যে শেপে আছে, এই শেপে রিশাদ 7-8 মাস আগেও ছিল না। ইভেন আপনি লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা সিরিজেও ছিল না। এটার ক্রেডিট দিতে হবে মুশতাক ভাইকে। মুশতাক আহমেদ টেকনিক্যালি রিশাদ হোসেনকে শার্প করেছেন। টেকনিক্যালি রিশাদ হোসেনকে মুশতাক আহমেদ অনেক জিনিস ভ্যারিয়েশন শিখিয়েছেন, তার বলের রোলিংটা ভালো করেছেন, টার্নের জায়গা নিয়ে কাজ করেছেন। কিন্তু এই রিশাদকে যদি চন্ডিকা হাথুরা সিংহে ক্যারি না করতেন, মুশতাক আহমেদ আসা পর্যন্ত রিশাদ টিকতো না জাতীয় দলে। এটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। বা ন্যাশনাল টিমের সার্কিটে রিশাদ এই পর্যন্ত টিকতো না যদি চন্ডিকা হাথুরা সিংহে তাকে ক্যারি করাতেন। আয়ারল্যান্ডের সঙ্গে খেলিয়েছেন, আফটার দ্যাট নিউজিল্যান্ডের ওই রকম কন্ডিশনে চন্ডিকা হাথুরা সিংহে কিন্তু রিশাদকে ম্যাচ খেলিয়েছেন। এই জায়গাটায় একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং সেই ইনভেস্টমেন্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো মতো করেছে। হাথুরা সিংহকে সেই ফ্রিডমটা দিয়ে দেওয়া হয়েছিল। আবারও বলি, হাথুরা সিংহের ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি পোর, সেটা আমরা দেখেছি উইথ দ্য সিনিয়র ক্রিকেটার্স, টিম এনভায়রনমেন্টের জায়গা। তারপরও টিমটাকে এখন বেশ ভালো মনে হচ্ছে। আমরা দেখেছি হাথুরা সিংহের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছবি দেখেছি, যেখানে দেখে মনে হচ্ছে যে না, এই জায়গা থেকে বেরিয়ে আসা শুরু হয়েছে। তবে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে রিশাদকে তিনি ব্যাক করেছেন। শুধুমাত্র রিশাদ না, এইচপিতে বর্তমানে মেহেদী হাসান সোহাগ আছে। আপনারা কদিন আগেই সোহাগের সঙ্গে আমার একটা সেশন দেখেছেন। আমি সোহাগের সাথে আমার নিজের ফেসবুক প্রোফাইলে সোহাগকে নিয়ে আমি কাজ করছিলাম। সোহাগের কাছ থেকে যেটা জানা, সেটা হচ্ছে সোহাগ যখন নেট বোলিং করতে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, হাথুরা সিংহে তার নাম্বার রেখে দিয়েছে। টাইম টু টাইম হাথুরা সিংহে তার খোঁজ খবর নেয়। আরও অনেক লেগ স্পিনার আছে যাদের টাইম টু টাইম হাথুরা সিংহে খোঁজখবর নেয় এবং সেই সঙ্গে বিপিএলে তারা কেন দল পায় না, এটা নিয়ে তিনি রাগও ঝাড়েন। সো একটা লোকের অনেকগুলো নেগেটিভ সাইডের মধ্যে যেটা পজিটিভ সাইড আছে, সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটা বলা উচিত। এবং সেটা আমার কাছে মনে হয় যে খুব ভ্যালিড একটা ব্যাপার, যে অন্তত রিশাদের জন্য, রিশাদের মানের একজন লেগ স্পিনার আমরা পেয়েছি। এবং লাস্ট 2-3 মাসে যেভাবে মুশতাক ভাই তাকে টেক কেয়ার করেছে টেকনিক্যালি, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাথুরা সিংহে তাকে ক্যারি করেছে, সেটা একদম অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায় থেকে। টেকনিক্যালি তাকে শার্প করেছে মুশতাক আহমেদ। আপনি দেখবেন রিশাদ যে বলটা 12 ডিগ্রির মতো টার্ন করিয়েছে লাস্ট ডে নেদারল্যান্ডসের সঙ্গে, এই ধরনের বিষয়টা এরকম না যে বল ফেললেই টার্ন করানো যায়, আপনাকে কিন্তু টার্নটা আদায় করে নিতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিশাদ টার্ন, তার বলের রোলিং খেয়াল করে দেখবেন। এবং এর আগের ম্যাচটাতে রিশাদ টপ স্পিন করেছিলেন, আমরা সেই টপ স্পিনের কম্প্যারিজনটা দেখিয়েছিলাম। খেয়াল করে দেখবেন যে টপ স্পিনের কম্প্যারিজনের রিলিজিং পয়েন্টটা, টপ স্পিনের রিলিজটা করছেন ব্যাক অফ দ্য হ্যান্ড, এবং নর্মাল লেগ স্পিনের রিলিজিংটা তিনি যখন করছেন তখন তার ট্রেডিশনাল পজিশনে সিমের রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখবেন। টপ স্পিনের সময় একদম স্ট্রেইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিমটা যাচ্ছে, দেখতেই ভালো লাগে, দেখতেই খুব সুন্দর লাগে। আবার যখন তিনি লেগ স্পিন করছেন তখন সিমের রিপ্রেজেন্টেশনটা আবার অন্যরকম। তো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে টপ স্পিন শিখেছেন, গুগলিটা তো শিখবেন। আপনি হুট করে এখন বলতে পারবেন না যে হুট করে এখন রিশাদ গুগলি করবে, টাইম দিতে হবে।
আমার কাছে মনে হয় যে মুশতাক ভাই যেহেতু আছেন আগামী কয়দিনও পাবেন, ইন দ্য মিন টাইম রিশাদকে গুগলিটাও শিখিয়ে দিয়ে যাবেন, দ্যাটস হোয়াট আই বিলিভ। তবে যার যেটা কৃতিত্বের জায়গা, আমার কাছে মনে হয় সে কৃতিত্বের জায়গাটা তাকে দেওয়া উচিত। আমাদের দেশে কৃতিত্ব দেওয়ার জায়গাটা খুব কম। আমরা সচরাচর আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা শুধুমাত্র সমালোচনাটা করতেই পছন্দ করি, কিন্তু কৃতিত্ব দেওয়ার জায়গাটাতে একটা মানুষের অবশ্যই 60% যদি নেগেটিভ সাইড থাকে, 30% পজিটিভ সাইডও থাকবে, 10% নিউট্রাল সাইড থাকবে, সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলা উচিত। আর রিশাদ এমন একজন লেগ স্পিনার, লম্বা, এবং সেই সঙ্গে তার যে জিনিসটার কারণে তাকে আসলে কোনো কোচই ঠিকঠাকভাবে তাকে গ্রুম করতে পারছিলেন না, তার কারণ ছিল তার রিলিজিংটা। নর্মালি লেগ স্পিনারদের রিলিজিং 12 o'clock বা 1 o'clock থেকে হয়, রিশাদের রিলিজিংটা কিন্তু 11 o'clock বা 10 o'clock ওই রকম জায়গা থেকে। সো হাতুরা সিংহে সেটাকে অ্যাডজাস্ট করিয়ে তাকে খেলিয়েছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নর্মালি কোচরা এই সমস্ত লেগ স্পিনার দেখলে খেলাতেই চান না। আর মুশতাক ভাই যেভাবে তাকে টেকনিক্যালি গ্রুম আপ করছেন, আমার কাছে মনে হয় রিশাদ একটা বড় প্রমিজিং অ্যাসপেক্ট বাংলাদেশের ক্রিকেটে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।